জুবিন গার্গ, যার একদিকে ভীষণ সুপরিচিত জীবন, নেশা, বিতর্ক আর জীবনকে ধ্বংস করার মতো এক অদ্ভুত প্রাণ, আর অন্যদিকে সেই ভাঙাচোরা জীবন থেকেই জন্ম নেওয়া এমন সব সুর যা একটা গোটা প্রজন্মকে ভাসিয়ে নিয়ে যেত নস্টালজিয়ার স্রোতে। হাজার একটি কন্ট্রোভার্সি তাকে নিয়ে। তিনি নেশারও ছিলেন, রকচাটাও ছিলেন, বড্ড ভালোবাসতেন জীবনের রহস্যগুলোকে। সে রহস্যের প্রেমিকই কেড়ে নিল তার প্রাণটা। সরকার হোক কিংবা বলিউড, জুবিন গার্গ ভয় পেতেন না কাউকে। তিনি কোনো সাধারণ শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আসামের ভূমিপুত্র, অসময় মানুষদের জুবিনদা। অসময় মানুষদের কাছ থেকে তাদের জুবিনদাকে কেড়ে নেওয়া সহজ ছিল না। তাই কি খোদা বেছে নিয়েছিলেন সিঙ্গাপুরকে? কি এমন ঘটেছিল শুক্রবার? হিসেবের কোন ভুলে হয়ে গেল এত বড় দুর্ঘটনা? চলুন আজ ফিল্মে বিনোদনে মুখোমুখি হই সেই কন্ট্রাডিকশনের, যার নাম জুবিন গার্গ। ছোট থেকে জুবিনদার আমি অনেক বড় ফ্যান ছিলাম। দেবের মন মানে না, বোঝে না সে বোঝে না, চিরদিনই তুমি যে আমার মুভির সেই পিয়ারে গানটি দেখে দেখে বড় হয়েছি। গল্পের শুরুটা আসামের জোরঘাটে। 1978 সালের 18 নভেম্বর জুবিনদা জন্মগ্রহণ করলেন মেঘালয়ের চূড়ায়। তার আসল নাম জুবিন বড়ঠাকুর। গার্গ তো তার আসলে গোত্র নাম। বাবা মোহিনী বড়ঠাকুর ছিলেন আমলা। সেই সাথে গান এবং কবিতায় দারুণ ইন্টারেস্টিং ছিল তার। কবিল ঠাকুরের নামে কবিতাও লিখতেন মোহিনীর বড়ঠাকুর। শিল্পের আবহে যার জন্ম, তার রক্তে যে শিল্পের ঝড় বসবে এটাই তো স্বাভাবিক। বাবার দেওয়া নামই ছিল জুবিন, কিংবদন্তি সঙ্গীত পরিচালক জুবিন মেহতার নামে। বাবা কি বুঝেছিলেন ছেলে একদিন সুর সাম্রাজ্যকে শাসন করবেন? কি জানি, হয়তোবা সবটাই কাকতালীয়। তবে মা এলিবাউ ঠাকুরের প্রভাব ছিল জুবিনের ওপর। মা গান গাইতেন, খুব ভালো নাচতেন। মাই ছিল তার প্রথম গানের গুরু, প্রথম শিক্ষক। ছোটবেলা থেকে তবলা, গিটার, হারমোনিয়াম, দোতারা, ম্যান্ডোলিন, ঢোল সবকিছুতেই তার অবাধ বিচরণ। মোট 12টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তিনি। ইনস্ট্রুমেন্টের সাথে সাথে জুবিন গার্গ শিখলেন কিভাবে মাটির সুরকে নিজের আত্মার সাথে বাঁধতে হয়। সঙ্গীতের উপর তার এতটাই আকর্ষণ যে মাঝপথে তিনি পড়াশোনাও ছেড়ে দিলেন। প্রিন্সিপাল তাকে জিজ্ঞেস করলো, কি করবি? বললেন, মিউজিক। 1992 নাগাদ, মাত্র 22 বছর বয়সে জুবিন গার্গ নিয়ে এলো তার প্রথম অ্যালবাম অনামিকা। সত্যি অনামিকা ছিল একটি বিপ্লব। অসময়ে আধুনিক মিউজিকের এক নতুন যুগের সূচনা। জুবিনের কণ্ঠের মাদকতা, তার গানের প্রতিটা শব্দে থাকা সারুলতা আর সুরের নতুনত্ব, সবকিছু মিলিয়ে অসময় গোটা তরুণ প্রজন্মকে ভাসিয়ে নিয়ে গেলেন জুবিন গার্গ। এক ছটকায় তিনি পৌঁছে গেলেন উত্তর পূর্বের প্রত্যেকটা ঘরে। ক্যাসেটের সেই ফিতায় জড়িয়ে গিয়েছিল একটা গোটা প্রজন্মের বেড়ে ওঠার সাথে। সেই শুরু, এরপর একে একে অসংখ্য অ্যালবাম, হাজার হাজার গান। আজও তার গান ছাড়া আসামের বেহুয়া সম্পূর্ণ। তার গান ছাড়া বন্ধুদের সাথে আড্ডাও হয় না, আবার তার গান ছাড়া কত প্রেমিক প্রেমিকার মনের কথাও বলা হয় না। রাতারাতি তিনি হয়ে উঠলেন আসামের সংস্কৃতির সমর্থক। কিন্তু ব্রহ্মপুত্রের জল কি শুধু নিজের উপত্যকায় শান্তভাবে বয়ে যাওয়ার জন্য জন্মায়? সে তো চায় সমুদ্রের বিশালতায় মিশে যেতে। জুবিনের স্বপ্ন তাকে নিয়ে এলো বম্বেতে, স্বপ্নের মায়াবী শহরে। মুম্বাই, যে শহর রোজ হাজার হাজার স্বপ্নকে সত্যি করে, আবার লক্ষ লক্ষ স্বপ্নকে ভেঙে চূর্ণ করেও দেয়। আসামের 1 নম্বর তারকা হয়েও মুম্বাই শহরের পথটা জুবিনের জন্য সহজ ছিল না। তার কণ্ঠস্বর ছিল বাকিদের থেকে আলাদা, একটু খসখসে, নাসাল, কিন্তু ভীষণভাবে মৌলিক।
বলিউডের সেই সময়ের পরিচালিত মসৃণ কণ্ঠের ভিড়ে জুবিনের এই র ভয়েসটা যেন খাপ খাচ্ছিল না। চাঁদনি রাত, ফেজা, কাটার মতো গানে জুবিনদার সফলতা এলো। তবে বলিউড তখনও তাকে অ্যাপ্রিসিয়েট করলো না। প্রত্যাখ্যান, সংগ্রাম, এই ছিল তার প্রথম দিকে মুম্বাইয়ের তিনলিপি। প্রবাদে বলে সবুরেও মেওয়া ফলে। জুবিনও ধৈর্য হারাননি। তিনি জানতেন তার সুরের শক্তি একদিন এই শহরের দেয়াল ভেঙে দিবেই। আর সেই দিনটাই এলো 2006 সালে মাহেশ ভাটের হাত ধরে। মনে পড়ে সেই গ্যাংস্টার ছবির গান ইয়া আলী। জুবিনের কণ্ঠে ঝরে পড়ল আরবের মরুভূমির হাহাকার আর সুফি ফকিরের আকুতি। ইয়ালি কেবল হিটই হয়নি, হয়ে গেল আনথাম অব দ্য ইয়ার। যে কণ্ঠকে একদিন বলিউড গ্রহণ করতে দ্বিধা করেছিল, সেই কণ্ঠই দেশের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি ডিস্কো থেকে প্রতিটি রেডিও স্টেশন বাজতে লাগলো। এই এক গানে বদলে গেল সব হিসেব। জুবিন গার্গ তার শুধু আসামের হার্ট সব হয়ে রইলেন না, হয়ে গেলেন গোটা ভারতের সেন্সেশন। স্ত্রী মুভির দিল তুহি বাতা, এই গানটি ঋতিক কাঙ্গানের রোমান্সকে চতুর্গুণ বাড়িয়ে দিয়েছে। জুবিনের গাওয়া এই গানটি পেয়ার কা সাইড এফেক্ট মুভিতে তিনি উদার্ত কণ্ঠে গাইলেন। বাংলা ইন্ডাস্ট্রির কথা কি বলি, বাংলা ইন্ডাস্ট্রি ছিল জুবিন গার্গের সেকেন্ড হোম। চিরদিনই তুমি যে আমার মুভি পিয়ারে পিয়ারে গানটা কি দরদটাই না ঢেলে দিয়েছিলেন এই গানে। মনে পড়ছে সেই সময়কার কথা। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম। মোবাইলের রিংটোন থেকে নিয়ে পুজোর প্যান্ডেল, প্রতিটা জায়গাতেই কেবল একটা গানই। দেবের মুভি তো তিনি গেয়েছেন আয়না মন ভাঙার আয়নার মতো দুঃখের গান। আবার মন মানে না ছবির টাইটেল ট্র্যাকই তো গোটা বাংলা নাচিয়ে দিলেন। এছাড়া রংবাজ, খিলাড়ি, খোকা 420-এর মতো একাধিক সিনেমায় জুবিন দিয়েছেন তার কণ্ঠ। প্রায় 40,000 গান তার গলায়। বাংলা, হিন্দি, আসামিয়া, নেপালি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, ইংরেজি এবং এমকে আরবি, মিসিং এবং তিওয়ার মতো উপজাতির ভাষা সহ মোট 40টিরও ভাষা এবং উপভাষায় গান গেয়েছেন তিনি। গানে গানেই জুবিন গার্গ দেখিয়ে দিয়েছেন সঙ্গীতের কি বিশাল শক্তি। কিন্তু এত সাফল্য জুবিনকে বদলাতে পারলো না এক চুলো। তিনি যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন, এক রোখা, স্পষ্ট বক্তা এবং আপোষহীন। তার এই আপোষহীনতাই জন্ম দিল অসংখ্য বিতর্কের। যখনই তিনি মনে করেছেন কোনো অন্যায় হয়েছে, তখনই গর্জে উঠেছেন। কোনো কিছুর পরোয়া না করেই তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে বয়কট করেছেন, কারণ তার মনে হয়েছে সেখানে তার যোগ্য সম্মান দেওয়া হয় না। একটা সময় তো বলিউডকেই টাটা বলে দিলেন। জিজ্ঞেস করলেই জুবিন গার্গ অহংকারের সাথে বলতেন তিনি পাহাড়ের মানুষ, মুম্বাইয়ের কংক্রিটি জীবন তার চাই না। সেখানে তো অর্ধেক জীবন কেটে যায় ট্রাফিক জ্যামেই, তার থেকে পাহাড়ই ভালো। তিনি নদীর গন্ধ নেন, মাছ খান, মাটির কাছাকাছি থাকেন। বন্যা দুর্গতদের জন্য তিনি খুলেছিলেন কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন। অনাথ শিশুদের দায়িত্ব তিনিই নিয়েছিলেন। আবার অসুস্থ পশু পাখিকেও আশ্রয় দিয়ে চিকিৎসাও করিয়েছেন। কামাখ্যা মন্দিরের পশু বলির দাবি বন্ধ করার জন্য পিটিয়ে তাকে হিরো স্ট্যাম্প দিয়ে দিয়েছিলেন। অবশ্য কিছু বিতর্কের বিরুদ্ধে যায়নি এমনটা নয়। এ যেমন হিমা দাসকে গোমাংসর খাওয়ার পরামর্শ দিয়ে চূড়ান্ত বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন। অনেকেই বলেছিলেন তিনি দুমুখ, কিন্তু সত্যি কি তাই? আসলে জুবিন ছিল হিমার ফেভারিট সিঙ্গার। পরে অবশ্যই সাফাই দিয়েছিলেন দৌড়নের জন্য শক্তি লাগে, আর তার জন্যই গোমাংস জরুরি। মাঝে একটা সময় চূড়ান্ত নেশাগ্রস্ত হয়ে পড়লেন। একদিন কলকাতা শো করতে এসে গানের কলিই মনে করতে পারছিলেন না। যতটুকু গাইছিল সেটা বেসুরো। এতটাই নেশার্ত ছিল যে ঠিকমতো দাঁড়াতেও কষ্ট হয়েছিল। সেবার তো চূড়ান্ত
ব্যক্তিগতভাবে সমালোচনার শিকার হলেন। লোকে বলেছিলেন অনিয়ন্ত্রণ জীবনযাপনই তাকে ঠেলে দিয়েছিলেন অন্ধকারের দিকে। এছাড়াও কখনো জাতীয় পতাকা অপমাননার অভিযোগ, কখনো গান গাওয়ার সময় বন্দুক হাতে দর্শককে ভয় দেখানো, কখনো বা রাজনীতিতে সমালোচনা, অসম আন্দোলন, বিশেষ করে সি এর বিরুদ্ধে আসামের সবচেয়ে জোরালো কণ্ঠটা ছিল তারই। এই বিদ্রোহ, এই আপোষহীনতাই তাকে বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। তার ব্যক্তিগত জীবন, তার স্বাস্থ্য, মৃগী রোগ সবকিছু নিয়েই চলেছে কাটাছেঁড়া। আজও গান গাওয়ানো মন নয়। তাতে অবশ্য জুবিনের কোনোদিনই কিছু যায় আসেনি, কারণ তিনি ভালোই জানতেন তিনি হচ্ছেন আ ম্যান অফ কন্ট্রোভার্সি। তবে প্রত্যেক ঝড়ের জীবনে একজন নমুরের প্রয়োজন হয়। জুবিনের জীবনের সেই নমুরির নাম গরিমা। তার স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ। তিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, যিনি জুবিনের সব বিতর্কের, সব অসুস্থতায়, সব কঠিন সময় তার পাশে ঢাল হয়ে থেকেছেন। জুবিন যখনই নিজের আবেগের ঝড়ে ভেসে যেতেন, গরিমা তখন তাকে সামলে নিতেন। তাদের সম্পর্ক ছিল বন্ধুত্ব আর নির্ভরতার। গরিমা সেই নমর যা জুবিনের মতো একজন বিশাল জাহাজকে বারবার ঝড়ের মধ্যে থেকেও বারবার তীরের মধ্যে নিয়ে এসেছে। নর্থ ইস্টের সবচেয়ে পপুলার দম্পতি সেলিব্রিটি ছিলেন তারা। জুবিনের প্রতিভা শুধু গানেই সীমাবদ্ধ ছিল না, তিনি একজন সফল অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। তার সিনেমা কেবলই বিনোদনের কথা বলতো না, তার সিনেমা আসামের যুব সমাজের কথা, সামাজিক অবক্ষার কথা, মিশন চায়না, কাঞ্চনজঙ্ঘার মতো ছবি আসামের বক্স অফিসে ইতিহাস তৈরি করেছেন। ইদানিং তো ফের দারুণভাবে ট্রাকে ফিরছিলেন। খুব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিলেন জুবিন। সেই অ্যাডভেঞ্চারটাই কি তবে তাহলে কাল হয়ে দাঁড়ালো? 17 তারিখেই পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। 20 এবং 21 তারিখে সিঙ্গাপুর পারফর্ম করার কথা ছিল, কিন্তু সেই পারফরমেন্স আর করতে পারলো কই? এটাই ছিলেন জুবিন গার্গের লাস্ট পোস্ট। এই অনুষ্ঠানের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। আগেই বললাম অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। সিঙ্গাপুর গিয়ে অনুভব করতে চেয়েছিলেন স্কুবা টাইফে, কিন্তু সমুদ্রেই নামতে শুরু হয় শ্বাসকষ্ট। জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ভর্তি করে নেওয়া হয় আইসিইউতে। তবে শেষ রক্ষার হয় দুপুর 2:30 নাগাদ জুবিন গার্গকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হলো। জুবিন গার্গের এই অকাল মৃত্যু সঙ্গীত জগতের জন্য যে কতটা ক্ষতি, সেটা নতুন করে কি করে বলবো বলুন তো আপনাদের। নিয়ে আসামের ভূমিপুত্র, চাইলে হয়তো মুম্বাইয়ে পাকাপাকি ভাবে থেকে যেতে পারতেন, কিন্তু জুবিনের আত্মাটা বাধা ছিল আসামের মাটিতে। বলিউডের জাঁকজমক তাকে তার শিকড় থেকে এক মুহূর্তের জন্য দূরে সরাতে পারেননি, তাই তিনি বারবার ফিরে এসেছেন। সিনেমা বানিয়েছে নিজের ভাষায়, গান গেয়েছেন নিজের মানুষদের জন্য, কারণ তিনি জানতেন ভারত হয়তো তার মঞ্চ, কিন্তু আসাম তার ঘর, তার মন্দির, আর সেই মন্দির তার প্রধান পুরোহিতকেই হারিয়ে ফেলল। সত্যি জুবিন গার্গের কোনো সীমা নেই, তিনি শুধু উড়তে জানেন পাখির মতো, সেই ফিনিক্স পাখি। কিন্তু ফিনিক্স তো ছাই থেকে নতুন জন্ম নেয়। জুবিন গার্গ কি ফিরে আসবেন আর কখনো? তবে আজ মন বড় ভার। লোকে বলে শিল্পীর নাকি মৃত্যু হয় না, তারা সত্যি সত্যি নক্ষত্র হয়ে যান। জুবিন গার্গ আজ সেই নক্ষত্রদের দলে। তিনি হয়তো আর সশরীরে আমাদের মাঝে থাকবেন না, কিন্তু তিনি থাকবেন, মিশে থাকবেন তার গানে, তার সুরে, আর আসামের সুরের সত্তায়। সুর হয়ে, সাহস হয়ে, স্মৃতি হয়ে বিদায়। হে ব্রহ্মপুত্রের অবাধ্য সন্তান, তোমাকে বিদায় আমাদের জুবিনদা। दस्तानी हाने दिल